আর ইসলামী আন্দোলন সম্পর্কে কিছু সত্য আছে, এই সত্যগুলো সাধারণত আলোচনা হয় না, এগুলো কারো মুখে আমি শুনি না। সেই সত্যগুলো আপনার কাছে হয়তো দোষ মনে হতে পারে, আবার গুণও মনে হতে পারে। আসলে সত্যগুলো এমনই, সেগুলো কিছুটা গুণ আবার কিছুটা দোষের মতো মনে হয় যদি আপনি বিভিন্ন দিক থেকে সেটি দেখেন। তো প্রথমত আমি 7টা পয়েন্ট বলবো, এবং একটি পয়েন্ট হলো তারা পরিবর্তনশীল নয়, অর্থাৎ ক্ষণে ক্ষণে যাদের রূপ চেঞ্জ হয় এমন কোনো গুণ তাদের মধ্যে নাই। সেটি আপনি গুণ ধরতে পারেন, আবার কখনো কখনো দোষের ক্ষেত্রেও হতে পারে। যেমন গুণ এটা হতে পারে, যেমন গুণ এমন হতে পারে যে তারা দ্বীন ইসলামের ব্যাপারে কিছুটা কঠোর হয়ে থাকে, বা দ্বীন ইসলামের ব্যাপারে অটল অবিচলতার পরিচয় দিয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। যে সমস্ত ক্ষেত্রে ইসলামের স্বার্থ রক্ষা হয় না সেগুলো থেকে তারা সরে আসে, বা ইসলামের স্বার্থ রক্ষা হয় এই ব্যাপারে তারা চেষ্টা করে, এবং সেক্ষেত্রে তারা বিভিন্ন সময় দেখা গিয়েছে বিভিন্ন সুবিধা বঞ্চিত হয়েছে, বা বিভিন্ন ক্ষমতার দ্বার প্রান্তে গিয়েও তারা সেখান থেকে ফিরে এসেছে, এমন অনেক বিষয় হয়ে থাকে। এখন এটা আপনি দোষের মতো মনে হতে পারে যে তারা কিছুটা নিজেকে পরিবর্তন করা দরকার, যুগের সাথে তাল মিলাতে হলে দরকার, ঠিক আছে, কিন্তু সেটা ইসলামকে জলাঞ্জলি দিয়ে নয়। সুতরাং ইসলামী আন্দোলন যদি এই বিষয়টিকে ধরে রাখতে পারে শুধু ইসলামের জন্য, তাহলে এটি তাদের ভবিষ্যতের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট, এবং এটি আল্লাহ তাআলার রহমত লাভেরও আলামত, রহমত লাভেরও মাধ্যম হবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় রয়েছে, তারা গোপন রাজনীতি বলতে তাদের কিছু নাই। এটা আমি যতটুকু বুঝেছি, গোপন রাজনীতি বলতে কিছু নাই। সেটি হলো আসলে দেখা যায় অনেক দল আছে যারা প্রকাশ্যে এক ধরনের কার্যক্রম পরিচালনা করে, আর গোপনে ভিন্ন ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করে, তাদের সাংগঠনিকভাবে অথবা বিভিন্ন ক্ষেত্রে তারা গোপনীয়ভাবে কিছু কাজ করে। আর ইসলামী আন্দোলনের বেশিরভাগ বা কিছু কিয়দাংশ গোপনীয় থাকলেও বেশিরভাগ বা প্রায় সময় দেখা যায় যে তাদের সব কিছু কেমন ওপেন হয়ে থাকে। তাদের ঘোষণা, তাদের কথাবার্তা, তাদের আদর্শিক যেই প্রচারণা বা আদর্শিক কথাবার্তা, সেগুলো প্রকাশ্যে তারা বলে থাকে, এবং সে কারণে গোপনে তারা কোনো আতাত করা এই বিষয়টি সাধারণত হয়ে থাকে না। তো এইটা একদিক থেকে ভালো, দেশের জন্য, ইসলামের জন্য, সাধারণ জনতার জন্য, জনতার সাথে এতে ভালো সম্পর্ক তৈরি হয় রাজনৈতিক দলগুলোর, যদি জনতার সাথে এবং তাদের রাজনৈতিক কার্যক্রম পরিপূর্ণভাবে জনতার সামনে স্পষ্ট থাকে, এটা একদিক থেকে ভালোই বিষয়। আরেকটি বিষয় রয়েছে, তারা কথার মারপ্যাচ খুব একটা বুঝে না। এটা আপনি দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ সম্মেলন হোক অথবা বিভিন্ন ক্ষেত্রে তাদের আমির যারা আছে বা নেতৃত্ব যারা দিয়ে থাকে, তাদের কথাবার্তাও দেখবেন একেবারে অনেক সময় বাচ্চা সুলভ কথাবার্তার মতো মনে হয়। যেমন একবার আমি তাদের আমির সাহেবের কথা শুনেছি, মুফতি ফৈজুল রেজাউল করিম সাহেবের একটি বক্তব্য শুনেছিলাম। তিনি বলছিলেন তার কর্মী বাহিনীকে উদ্দেশ্য করে বা শ্রোতাদেরকে উদ্দেশ্য করে যে আমরা ইসলামী আন্দোলন কখনো ক্ষমতায় যাইনি, আমাদেরকে ওই আওয়ামী লীগ বিএনপি কেউ দামও দেয় না, একেবারে সাচ্চা কথা, একটা কেমন যেন সহজ সরল কথা বলে দিল। তো আসলে এটা একদিক থেকে ভালো, আবার কিছু দিক থেকে কারো কাছে যারা বুদ্ধিবৃত্তিক রাজনীতি করে অথবা যারা বিভিন্ন ধরনের নেতৃত্ব সুলভ যায়, এই সমস্ত ক্ষেত্রে আসলে কিছুটা বাচ্চা সুলভ মনে হতে পারে। তা আবার সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো ভালো হিসেবে পরিগণিত হতে পারে। আরেকটি বিষয় রয়েছে, 4 নম্বর বিষয়, তাদের আলেম ওলামায়ে কেরামের কথা শোনা বা তাদের পরামর্শ মানার ব্যাপারে আমি তাদের বেশ ক্ষিপ্রতা লক্ষ্য করেছি বা বেশ উদ্যোগ লক্ষ্য করেছি। আলেম ওলামায়ে কেরাম যদি, হক্কানি ওলামায়ে কেরাম যদি তাদেরকে কোনো বিষয়ে সতর্ক করেন বা কোনো ভুল ধরিয়ে দেন, সেটা তারা অনেক অংশই দেখবেন সংশোধন করে নেয়। এটা অবশ্যই একটি ভালো দিক। যেমন আগে একটা সময় ছিল তাদের বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন আমল, এগুলোর মধ্যে কিছুটা ওলামায়ে কেরামের আপত্তি ছিল, তারা সেখান থেকে কিন্তু আস্তে আস্তে সরে এসেছে, অনেকটাই সরে এসেছে। সুতরাং এটা অবশ্যই একটি ভালো গুণ ইসলামী দলের জন্য অথবা হক দলের জন্য, যে তারা নিজেদের ভুল কাজের উপর অটল অবিচল থাকবে না, যুক্তি প্রদর্শন করবে না, এটা অবশ্যই একটা ভালো গুণ। আরেকটি বিষয় রয়েছে, তারা স্বার্থ না পেলেও খুব একটা ব্যর্থ নয়, এটা বাস্তবতা আপনি দেখবেন। তাদের রাজনীতি অনেক সময় দেখা যায় যে তারা জোট করলে অথবা বিভিন্নভাবে আতাত করলে তারা হয়তো ক্ষমতায় যেত, কিছু সিট পেত, কিছু এমপি সংসদে পাঠাতে পারত, তাদের দলীয়ভাবে আরও বেশি শক্তিশালী হতো। কিন্তু তারা এই স্বার্থগুলোর প্রতি লক্ষ্য না করে বিভিন্ন সময় আদর্শের কারণে বা বিভিন্ন কিছুর কারণে তারা এই স্বার্থগুলোর দিকে হাত বাড়ায় নেয়। না বাড়ালেও তারা আসলে ব্যর্থ রাজনৈতিক দল নয়।
দেখবেন তাদের কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম, মাঠ পর্যায়ে কার্যক্রম নিয়মতান্ত্রিক চলছে, তাদের কর্মী বাহিনী তারাও উজ্জীবিত, তারা যে একেবারে নেতিয়ে পড়েছে এরকম খুব একটা দেখবেন না। সবার অটল অবিচলতা তাদের দলের প্রতি, এটা অবশ্যই ভালো একটি দিক, এটা ভালো দিক বলা যায়। আরেকটি বিষয় রয়েছে, তারা আসলে এটা বাস্তবতা, বেশি দালাল ট্যাগের শিকার। এটা ট্যাগের শিকার আমি এজন্য বলবো, দেখবেন আপনি আসলে দালাল মানুষ কি জন্য করে, দালালি করে তো কিছু পাওয়ার জন্য। দেখেন রাজনৈতিক দলগুলো বেশিরভাগ দালালি করে কিছু আসন পাওয়ার জন্য, কিছু সিট পাওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য অনেককে আমরা দালালি করতে দেখি। কিন্তু ইসলামী আন্দোলন সাধারণত এই দালালি করে না। তারা এই পর্যন্ত একটা সিট পায়নি যেটা আমরা জানি, বা ক্ষমতার স্বাদ পায়নি, কিন্তু তারপরও তারা তাদের মতো চলছে। এটা বোঝা যায় যে তাদের দালালি আসলে প্রমাণিত নয়। আবার কেউ বলবেন যে অর্থের বিনিময়ে দালালি করেছে, সেটাও এই পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারেনি যে তারা এত টাকা নিয়েছে, এমন কোনো প্রমাণ নেই। আবার ক্ষমতায় গিয়ে যে তারা দালালি করেছে এটার তো স্পষ্টই প্রমাণ নেই। সুতরাং সবচেয়ে বেশি দালাল ট্যাগের শিকার হলো তারা। এটা বেশ হাস্যকর একটি বিষয়। আরেকটি বিষয় আমরা বলবো, সেটি হলো 7 নম্বর বিষয় এবং সর্বশেষ বিষয়, সেটি হলো তাদের আত্মসম্মান বোধ অনেক বেশি। এটা আপনি কিছুটা দোষের দিকেও নিতে পারেন, আবার গুণের দিকেও নিতে পারেন। আত্মসম্মান বোধ তাদের বেশি। তারা দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল অনেক সময় দেখা যায় তাদের আত্মসম্মান বোধে লাগে এমন কিছু হলেও তারা স্বার্থের জন্য অথবা বিভিন্ন নিজের বিষয়টিকে অর্জন করে নেওয়ার জন্য, নিজের ফায়দাকে আখের গুছানোর জন্য বা ফায়দা নেওয়ার জন্য তারা অনেক সময় আত্মসম্মানকে কিছুটা বিসর্জন দেয় বা কিছুটা ছাড় দেয়। এই ক্ষেত্রে ইসলামী আন্দোলন দেখবেন খুব কড়া। এটাকে অনেকে আপনি অহংকার বলতে পারেন, বিভিন্ন ক্ষেত্রে এটা অহংকারও বলে অনেকে, কিন্তু এটা একদিক থেকে এদিক থেকে ভালো যে এটা তাদের আদর্শের উপরে চলার জন্য এটি তাদের একটা হাতিয়ার বা এটি তাদের একটা মাধ্যম। দেখা গেছে আদর্শ থেকে যখন তারা একটু পিছপা হয়ে যায়, তখন কেউ যদি তাদের আত্মসম্মান বোধে একটু আঘাত আসে, তখন তারা বাস সেখান থেকে সরে আসে এবং আদর্শের উপরে অটল অবিচল হয়ে যায়। এটা একটা ভালো দিক, কিন্তু এটা অবশ্যই আমি তাদেরকে বলবো এই বিষয়টি যেন অহংকারের পর্যায়ে না চলে যায়, ব্যক্তিকেন্দ্রিক অহংকার যেন না হয়ে যায়, দল কেন্দ্রিক অহংকার যেন না হয়ে যায়। এই আত্মসম্মান বোধটা যেন ইসলামের আত্মসম্মান বোধ বা আদর্শের আত্মসম্মান বোধ যেন থাকে। এটা যেন ব্যক্তি বা রাজনৈতিক স্বার্থে যেন এই আত্মসম্মান বোধ বা অহংকারটা না হয়ে যায়, এ বিষয়ে সতর্ক থাকা উচিত।